হ্যাঁ এবার বলুন। আসলে অরূপদা যখন রাত্রে ফিরতে দেরি করছিল তখন বৌদি একে ওকে ফোন করে খবর নিচ্ছিল, ঠিক তেমনই আমাকেও ফোন করেছিল। আমি বললাম রাতটা ওয়েট করে যাও, যদি না ফেরে তাহলে কাল সকালে থানায় যাব, আর আমিও যাব তোমার সঙ্গে। তো আপনি আপনার বৌদিকে কাল রাত্রে থানা না এসে সকালে থানা আসার সাজেশনটা দিলেন কেন? আপনার কি ব্যাপারে কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? হ্যাঁ স্যার, আমি বলছি, আমি আর অরূপ 1 মাস হলো ব্যাঙ্গালোর থেকে শিফট করেছি। আমরা 1 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানেও 4-5 দিন এরকম করেছে, রাতে বাড়ি ফিরেনি। আমাকে না জানিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে পার্টি করেছে, তাও আবার ওর ফোনটা অফ করে রেখে। আপনিও কি ওনাদের মতো ব্যাঙ্গালোরে ছিলেন? না স্যার, আমি বরাবর এখানেই থাকি আর এখনো এখানেই আছি। তো আপনি অরূপবাবুর অভ্যেসটা জেনেও এই বৌদিকে কাল রাত্রে থানায় না এসে সকালে আসার পরামর্শ দিলেন কেন তাহলে? অরূপ অনেক দিন বাড়িতে ফেরেনি, বন্ধুর বাড়ি থেকে পার্টি করেছে, এই সমস্ত কথা আমি নীলাদ্রিকে জানাই ফোনে। আরে আজকালকার দিনে এটা খুব একটা কঠিন কাজ নয়, তাই না স্যার? মিসেস ঘোষ, আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন কেন? রাগ করাটা কি স্বাভাবিক নয়? মানুষ বিপদে পড়েই থানায় আসে, থানায় এসে যদি তাকে হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয় সে তো রাগ করবেই। কাম ডাউন, কাম ডাউন। দেখুন মিসেস ঘোষ, পুলিশের অনেক জ্বালা জানেন। এই 7-8 মাস আগে একদিন দুপুরবেলা দেওর আর বৌদি এসে আমাকে বললেন যে তাদের স্বামী, মানে বৌদির স্বামী আর দেওরের দাদা মিসিং হয়েছেন গতকাল। ঠিক তার 4-5 দিন পর জানা গেল তার দাদা মার্ডার হয়েছেন 6 দিন আগে, মানে যেদিন তারা দুজনে মিলে এসে মিসিং ডায়েরিটা করেছিলেন। আমরা তদন্ত করে জানতে পারি যে ওই দাদাকে মার্ডারটা করেছেন এই দেওর আর বৌদি মিলে। আর আশ্চর্যের কথা কি জানেন, ওই লাশের হদিশ লাগাতে দেওর আর বৌদি মিলে আমাদের 1.5 দিন সময় লাগিয়ে দিয়েছিল। একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না স্যার, এইসব কথা আপনি আমাদের শোনাচ্ছেন কেন? মানে আপনার কি মনে হয় আমরা কি এমন কিছু করেছি? দেখুন, মুখ দেখে তো কিছু বোঝা যায় না। হ্যাঁ, ধরে নিচ্ছি আপনারা কিছু করেননি, কিন্তু আপনাদের মতো সেদিনও কিন্তু তারা এসে এই কথাই বলেছিল। যাই হোক, অরূপবাবুর কোনো ছবি এনেছেন? হ্যাঁ আছে। এটা কবেকার? বছরখানেক আগে ব্যাঙ্গালোরে তোলা। রিসেন্ট কোনো ছবি নেই? না, যা আছে ফোনেই আছে, প্রিন্ট করা নেই। ঠিক আছে, দরকার নেই। আপনি এক কাজ করুন, এসআই পাশের ঘরে আসেন, আপনারা ওখানে যান আর আপনার ওয়াপে ছবিগুলো দিয়ে দিন। আর এসআই হয়তো আপনাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনারা এখন আসুন। সুধাংশু, তোমার কাছে দুজনকে পাঠিয়েছি, একটু কথা বলে না। ওকে। হ্যাঁ, আমাদের এসআই সুধাংশু দাস এই কেসটা হ্যান্ডেল করছে পূজা। কিন্তু সুধাংশুবাবু পাওয়ার আগে যে আমরা এইভাবে খুঁজে পাবো এটা তো আমি এক্সপেক্টই করিনি। যাই হোক, তুমি সুধাংশুবাবুকে খবরটা দাও যে আমরা অরূপবাবুকে পেয়েছি, আর ভিকটিমের বাড়িতে খবরটা দিতে বলো। স্যার, মিসিং ডায়েরিটা কবে হয়েছে বললেন? গতকাল সকালে 4 নভেম্বর, আর উনি মিসিং হয়েছেন 3 নভেম্বর, আগের দিন। স্যার, বডির হালাত দেখে আর যে টাইপের পচা গন্ধ বেরোচ্ছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে লাশটা বেশ পুরনো। আর আপাত দৃষ্টিতে ফরেনসিক ডিপার্টমেন্টও বলছে যে লাশটা পুরনো। স্যার, আমার কি মনে হয় জানেন, এই খুনটা 3 তারিখে দুপুরে হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, তোমার কথার সঙ্গে আমি একমত। কিন্তু আপাত দৃষ্টির উপর ভিত্তি করে কোনো কিছু ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আর পোস্টমর্টম রিপোর্ট না এলে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি না পূজা। দেখো, এটা যে খুন সেটাও কিন্তু এখন শিওর হয়ে বলা যায় না। রাইট স্যার, তবে আমার মনে হয় যদি এটা খুন হয়ে থাকে তাহলে পেটে ছুরি দিয়ে স্ট্যাব করে খুনটা করা হয়েছে। দেখো, ছুরি কি ছুরি জাতীয় সেটাও কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না, যতক্ষণ রিপোর্টটা না পাচ্ছি আমরা। আর ফরেনসিক রিপোর্ট যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি কিন্তু এই কেসটা শুরু হবে। রাইট স্যার। ও বাই দ্য ওয়ে পূজা, এই ফ্ল্যাটটা কার নামে? জানি না স্যার। দেখি, এই কেসটা জানাটা খুব জরুরি পূজা, দেরি হয়ে যাচ্ছে প্রচন্ড। তুমি ইমিডিয়েটলি সাব রেজিস্ট্রারে ফোন করো, ওখানে ফোন করে ওদের রেজিস্টার রেকর্ড বার করে রেজিস্টার ডিড ঘেটে এই মালিকের নামটা খুঁজে বার করতে পারো, আর ইমিডিয়েটলি আমাদের জানাতে পারো। ওকে স্যার। হ্যালো, আমি খড়দা থানার এসআই বলছি। ফ্ল্যাট নাম্বার 308/5। আচ্ছা, হ্যাঁ, আমার ইনফরমেশন লাগবে। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে। ওকে স্যার, আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে বললো। বেশ, যত তাড়াতাড়ি নাম্বারটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু সুতো আলগা হবে। আর নাম্বারটা পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় আসতে বলবে। আর আপাতত তুমি বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। চলো।
আপনি দীপক বাড়ি? হ্যাঁ ম্যাডাম। আপনার কাছে আমাদের একটাই প্রশ্ন, সেদিন অরূপ ঘোষ একা ফ্ল্যাটে আসেনি, আপনিও সঙ্গে ছিলেন। আমি ছিলাম না ম্যাডাম, অরূপ একাই ছিল। উনি একা আসেননি, আমাদের কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তাহলে হয়তো অরূপ অন্য কাউকে সঙ্গে করে নিয়ে এসেছিল। মানে ঠিক বুঝলাম না তো, মানে ফ্ল্যাটটা তো আপনার। হ্যাঁ, ফ্ল্যাটটা আমার, কিন্তু এর পিছনে একটা বড় ইতিহাস আছে। কি ইতিহাস? ম্যাডাম, ফ্ল্যাটটা 15-16 বছর আগে, মানে 15-16 বছর আগে আমি ফ্ল্যাটটা কিনেছিলাম। আমার ফ্যামিলি ব্যবসায়ী ফ্যামিলি, তাই অনেক ছোট থেকে আমি ব্যবসা স্টার্ট করি। আর যেহেতু সেই সময় আমার বন্ধুরা কেউ পড়াশুনো করছে আর কেউ বেকার, তাই পিকনিক বলুন বা ঘুরতে যাওয়া, পার্টি, সব খরচা কম বেশি আমি বিয়ার করতাম। আর সে বছরই বিজনেসে রামসাম একটা লাভ করি, আর বন্ধুরা সবাই আবদার করে একটা ফ্ল্যাট নিতে হবে। ফ্ল্যাটের ওনার হিসাবে আমার নাম থাকতে পারে, কিন্তু আমরা 4 জনই ওটা ব্যবহার করব। ওই পার্টি বলুন বা কখনো কখনো পার্সোনালি কেউ ওখানে যাবেই, মানে আর কি। বান্ধবীকে জোগাড় করে একদিনের ফুল সজ্জা, তাই তো? ওই আর কি। তবে চাবি আমাদের 4 জনের কাছেই থাকতো, আর এর সঙ্গে একটা শর্ত। কি শর্ত? শর্ত মানে কেউ কখনো কাউকে জিজ্ঞাসা করতে পারবে না যে কে কাকে নিয়ে যাচ্ছে থাকছে। কোনোদিন কারোর সঙ্গে আপনাদের মুখ দেখাতে কি হয়ে যায়নি? সত্যি বলতে না স্যার। কিন্তু আমি আপনাদের কোনো শর্ত মানছি না। আমি প্রত্যেককে আলাদা আলাদা করে সবকিছু জিজ্ঞেস করবো। প্রত্যেক বলতে কে স্যার? আমি আর বিতান। কেন? সত্যেন তো অস্ট্রেলিয়া শিফট করে গেছে, আর অরূপ তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কতদিন দেখা হয় না ওর সঙ্গে, আর কখনো দেখা হবে না। আচ্ছা, আপনাদের আরেক বন্ধু বিতান, ও কোথায় থাকে? বিতান দমদম মতিঝিলের কাছে একটা ফ্ল্যাটে। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা একটু দেবেন তো, আর সঙ্গে না ঠিকানাটাও লিখে দেবেন। হ্যাঁ। পেনটা ওখানে আছে। পূজা, তুমি বিতানবাবুকে বলো ঘন্টাখানেকের মধ্যে থানায় আসতে। ওকে স্যার। স্যার, আমি তাহলে আসি? হ্যাঁ, আসুন। দরকার পড়লে কিন্তু আপনাকে থানায় ডাকবো। ঠিক আছে স্যার। স্যার আসছি। হুম। স্যার, আমি ফরেন্সিক ল্যাবে যাচ্ছি, একেবারে রিপোর্টটা নিয়ে ফিরবো। ওকে।